হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা আচার্যর তরফ থেকে। আজকে আমি ভূগোলের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভূগোলের বিভাগ খ এর প্রশ্ন উত্তর সম্পর্কে। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নগুলির প্রতিটির প্রশ্নমান 1 নাম্বার করে। তোমাদের আগের ক্লাসেও আমি বলেছিলাম এই এমসিকিউ বা শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না, তোমরা পুরো বই ইন ডিটেল পড়বে। তাও আমরা চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় তোমাদেরকে একটু গাইড করার, সেই জন্য আমাদের এই সাজেশন। তাহলে চলো কোশ্চেনে চলে আসা যাক। আজকের শুরুতেই প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি 2 এর 1 নম্বরে, তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে তালবিষয় হস্যু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ওখানে প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন দেখতে পারবে, তার মধ্যে থেকে যে কোনো 6টি করবে এবং প্রতিটির প্রশ্নমান থাকবে 1 নাম্বার করে। আচ্ছা, তবে একটা জিনিস মনে রাখবে, যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে শুদ্ধ কথাটি পুরো লিখতে হবে, সেক্ষেত্রে শুদ্ধ কথাটি পুরোই লিখবে। যদি লেখা থাকে শুধু তালবিষয় হস্যু লিখতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র তালবিষয় হস্যুই লিখবে। ঠিক আছে? সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করবে। চলে আসি প্রথম প্রশ্নে। 2 এর 1 এর 1 নাম্বার। প্রথম প্রশ্ন কি বলছে? মিয়েন্ডার সৃষ্টি হলো নদীর ক্ষয়কার্যের ফলে। এটি শুদ্ধ না অশুদ্ধ লিখবে। দ্বিতীয় প্রশ্ন, হেটারোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত একই রকম থাকে। তৃতীয় প্রশ্ন, লা নিনার প্রভাবে ব্রাজিলে খরা সৃষ্টি হয়। চতুর্থ প্রশ্ন, বায়ুপুঞ্জ শিশিরাঙ্কতে সম্পৃক্ত হয়। এই প্রশ্নটি বুঝতেই পারছো, এটি আমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে এসছে। সুতরাং সব অধ্যায়ের প্রশ্নগুলো খুঁটিয়ে পড়বে এবং প্রতিটা চ্যাপ্টার লাইন টু লাইন পড়বে। 2 এর 1 এর 5, অ্যাপোজি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয়। 6, প্লাস্টিক, পলিথিন এগুলি জৈব ভঙ্গুর বর্জ্য। সেক্ষেত্রে তুমি মনে রাখবে জৈব এবং অজৈব, ভঙ্গুর বর্জ্য, কঠিন বর্জ্য, এই জিনিসগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। 7 নাম্বার, সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। 8 নাম্বার, লুনি একটি পূর্ববাহিনী নদী। পূর্ববাহিনী এবং পশ্চিম বাহিনী ভারতের মধ্যে কোথায় কোন নদীগুলি রয়েছে এবং কোনগুলি পূর্ববাহিনী কোনগুলি পশ্চিম বাহিনী নদী, সেই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। 9 নাম্বার, অতিরিক্ত জল মৃত্তিকাকে লবণাক্ত করে। এই বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখবে। 10 নাম্বার, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল বিশুদ্ধ প্রকৃতির হয়। সেক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল বা অশুদ্ধ কাঁচামাল কাকে বলে বা শুদ্ধ কাঁচামাল কাকে বলে, সেই জিনিসগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে এটির উত্তর খুব সহজেই তোমরা করতে পারবে। 11 নাম্বার, বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এর আগের ক্লাসেও বলেছিলাম বন্দরের নামগুলো তোমাদের যেমন শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা ধরো ম্যাপ পয়েন্টিংয়েও আসতে পারে যে একটি শুল্কমুক্ত বন্দর পয়েন্ট করো। সুতরাং এই জাতীয় প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। 2 এর 1 এর 12, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে বলে প্ল্যাটফর্ম। 2 এর 1 এর 13, উপগ্রহ চিত্রে প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়। 14, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। 15, RF স্কেলে 1:10 লাখ এর অর্থ 1 সেমিতে 10 কিলোমিটার। উক্তিটি শুদ্ধ না অশুদ্ধ ভালো করে পড়বে। এরপরে চলে আসি আমরা 2 এর 2। এক্ষেত্রেও প্রশ্নমান 1 এবং এক্ষেত্রেও তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 6টি প্রশ্ন করে আসতে হবে। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণেও একই ব্যাপার। এক্ষেত্রে তোমাদের পুরো বাক্য লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা নাম্বার ঠিক রেখে লিখে আসতে হবে। 2 এর 1 প্রথম প্রশ্ন, বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থিত
অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে ড্যাশ বলে। এই প্রশ্নটি বুঝতেই পারছো তোমরা, প্রথম অধ্যায়ের বালিয়াড়ি সেই টপিক থেকে নেওয়া হয়েছে। অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িকে কি বলে সেই উত্তরটা তোমাদের লিখতে হবে। 2-2 বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে। এটি বায়ুমণ্ডল অধ্যায় থেকে এসছে। 2-3 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। 2-4 ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। স্রোতের নামগুলো তোমরা ভালোভাবে দেখবে, কোন স্রোত কোন মহাসাগরের ওপর অবস্থিত সেগুলো তোমাদের পড়তে হবে। 2-5 ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। 2-6 গ্রীষ্মকালে ভারতে মৌসুমি বায়ুকে প্রবাহিত করে ড্যাশ বায়ু। কোন বায়ুটি মৌসুমি বায়ুকে প্রভাবিত করে সেই নামটা তোমাদের এখানে লিখতে হবে। 2-7 রোডোডেনড্রন গাছ ড্যাশ অরণ্যে দেখা যায়। 2-8 ভারতের একক বৃহত্তম শিল্প হলো ড্যাশ। এক্ষেত্রে শিল্পের নামগুলো কোথায় অবস্থিত, কোন শিল্প অবস্থিত সেই জিনিসগুলো পড়তে হবে। 2-9 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ। সেক্ষেত্রে বন্দরে যেখানে জাহাজগুলো রাখা হয় সেই জায়গাকে কি বলে, যেখানে জাহাজগুলো সেফলি রাখা হয় সেই জায়গাকে কি বলে। এই ডিফারেন্স বা ছোট ছোট পার্থক্য যেগুলো আছে সেই জিনিসগুলো এখান থেকে দেখে নেবে। 2-10 ড্যাশ বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে। 2-11 মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ। 2-12 ম্যাপ শব্দটি ড্যাশ শব্দ মাপ্পা থেকে এসেছে। মাপ্পা কি জাতীয় শব্দ সেই জায়গাটা তোমাদের দেখতে হবে, বা সেই শব্দটি কি ধরনের শব্দ সেটা তোমাদের পড়ে রাখতে হবে। 2-13 র্যাডার ড্যাশ সংবেদকের উদাহরণ। 2-14 এফসিসিতে সবুজ রঙকে দেখানো হয় ড্যাশ রং হিসাবে। কোন রঙকে কি রং হিসাবে দেখানো হয় সেটা তোমরা শেষ অধ্যায়ে খুব ভালোভাবে পড়েছো আশা করি, সেখান থেকেই এই উত্তরগুলো পেয়ে যাবে। 2-15 গড় সমুদ্র সমতল থেকে ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানের প্রকৃত উচ্চতাকে ড্যাশ বলে। কি বলে সেটা তোমরা পড়ে নেবে। এবার আমরা আসি খ বিভাগেরই 2-3 নম্বরে, যেখানে একটি বা দুটি শব্দে আমাকে উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তোমরা কোশ্চেন কপি করার কোনো দরকার নেই, শুধুমাত্র উত্তর লিখে আসবে। এক্ষেত্রেও অনেকগুলি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 6টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের প্রশ্নমান থাকবে 1। তাহলে চলো প্রশ্নগুলো এবার দেখে নিই। 2-3-1 বহির্বিধত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলোকে কি বলা হয়? 2-3-2 মেরুপ্রভা বা মেরুজ্যোতি কোন স্তরে সৃষ্টি হয়? যেটা তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়টাই ভালো করে পড়লে তোমরা জানতে পারবে। আচ্ছা, 2-3-3 কোন জলবায়ু অঞ্চলে দৈনিক তাপমাত্রার প্রসার সর্বাধিক হয়? 2-3-4 পর্বতের ঢাল বরাবর ওপরের দিকে প্রবাহিত বায়ুটির নাম কি? 2-3-5 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ যেটা সেই উত্তরটা তোমাকে লিখে আসতে হবে। 2-3-6 কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? 2-3-7 এবার আমরা চলে আসছি ভারত এই অংশে। ভারতের মধ্যে রয়েছে, দেখো প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কাশ্মীর উপত্যকায় পাহাড়ের ধাপযুক্ত ঢালু অংশকে কি বলে? সুতরাং ভারতের শুরুতে তোমরা যখন প্রথম অংশটা পড়বে সেখান থেকেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। 2-3-8 মরু অঞ্চলের পশ্চিমে বালিযুক্ত নরম শিলাস্তর দ্বারা গঠিত অঞ্চলকে কি বলে? 2-3-9 ভারতে মরু অঞ্চলে
কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়, সেটা যেমন বর্ণনা করে দেওয়া আছে, সেই বর্ণনা যেখানে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে মরু অঞ্চলে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায়, সেখানে কি ধরনের বিভিন্ন বন্য প্রাণী বা পশু রয়েছে, সেখানকার জলবায়ু কি ধরনের। এই প্রশ্নের উত্তরগুলো সেই অধ্যায় থেকে দেখে নিলে তোমরা খুব সহজেই করে আসতে পারবে। বল উইভিল কি? 2-3-11 পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে? 2-3-12 কোন পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? 2-3-13 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 2-3-14 টোপো মানচিত্রে সমোন্নতি রেখার রং কি? 2-3-15 উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? এই প্রশ্নগুলো তোমরা বইয়ের মধ্যে একটু খুঁটিয়ে পড়লেই খুব সহজে এর উত্তরগুলো পেয়ে যাবে। এবার আসছি আমরা খ বিভাগেরই 2-4 নম্বরে, যেখানে তোমাদের ম্যাচিং করতে হবে এবং ম্যাচিংয়ে প্রশ্নমান থাকবে 1 করে। 4টে ম্যাচিং থাকবে, মানে একটা বক্সের মধ্যে 4টে থাকবে, সেই 4টের মধ্যে প্রতিটার সাথে মিলাতে হবে। তবে কখনো এইটা করবে না যে খাতার মধ্যে টুকে নিয়ে সেক্ষেত্রে তোমরা দাগ টেনে টেনে ম্যাচিং, সেটা করবে না। বাঁদিকে যে নাম্বারগুলো থাকবে, ডান দিকে যে অপশানগুলো ঠিক হবে তার পাশে অ্যারো দিয়ে সেই নাম্বারগুলো পরপর বসিয়ে দিলেই তোমাদের ম্যাচিংটা সুন্দর দেখাবে। দেখো, দেখতেই পাচ্ছ বাম দিকে 2-4 1 নম্বরে লেখা আছে টিস্কো, 2-4 2 নম্বরে লেখা আছে তথ্য প্রযুক্তি শিল্প, 3 নম্বরে আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এবং 4 নম্বরে আছে অরণ্য গবেষণাগার। এবার ডান দিকে রয়েছে পুষা, 2 নম্বরে রয়েছে দেরাদুন, 3 নম্বরে রয়েছে বেঙ্গালুরু, 4 নম্বরে রয়েছে জামশেদপুর। এবার ধরো 2-4-1, এবার তোমার এদিকের ডান দিকের অপশনের মধ্যে 4-1 যেখানে বসবে সেই অপশনটার পাশে, ধরো সাপোজ এটা হলো বেঙ্গালুরু, তার পাশে 2-4-1 করে তুমি লিখে দেবে। ঠিক আছে? কোনো রকম দাগ টেনে নোংরা খাতা করবে না। এরপরে আরেকটা ম্যাচিং আমরা দেখে নিই। এগুলো এক একটা সালে এসেছিল, সেই সাল হিসাবেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য এই ম্যাচিংগুলো তোমরা পড়বে। ম্যাচিংয়ের এমনি একভাবে কোনো সাজেশন হবে না, কিন্তু এই ম্যাচিংগুলো তোমরা দেখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে জিনিসটা কী ধরনের হয়। এবার দেখো 2-4-1 আছে আধি, 2 আছে খনিজ সম্পদ, 3 আছে সার্ভে অফ ইন্ডিয়া, 4 আছে দামোদর নদ। এদিকে আছে 1 নম্বরে দেরাদুন, 2 আছে পাঞ্চেতবাদ, 3 আছে ধুলিঝড়, 4 আছে ছোটনাগপুর। একইভাবে কোনটার পাশে কি হবে খালি পাশে নাম্বারিংগুলো করবে। তারপরে আরেকটা ম্যাচিং রয়েছে 2-4-1 আছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, 2 আছে ব্যাকওয়াটার, 3 আছে পশ্চিমী ঝঞ্ঝা এবং 4 আছে পারাদ্বীপ। ডান দিকে আছে মালাবার উপকূল, গভীরতম বন্দর, সার্ভে অফ ইন্ডিয়া এবং শীতকালীন ঘূর্ণবাদ। কোনটা কার সাথে যাবে সেই জিনিসগুলো সুন্দরভাবে পাশে নাম্বারিং দিয়ে করে রাখবে। আরেকটা দেখে নিই আমরা 2-4-1 বাম দিকে যেখানে রয়েছে কলকাতা দুর্গাপুর, 4-2 আছে হিমাদ্রি হিমালয়, 4-3 আছে বরদৈছিলা এবং 4-4 আছে দূর সংবেদন পদ্ধতি। ডান দিকে সেমভাবে আছে কাঞ্চনজঙ্ঘা, এক্সপ্রেসওয়ে, উপগ্রহ চিত্র এবং ব্রহ্মপুত্র উপত্যকা। আর একটা বক্সে রয়েছে মগ্নচড়া, 2 নম্বরে আছে র্যাডার, 3 নম্বরে আছে গৌড়, 4 নম্বরে আছে ওজন গহ্বর। আর ডান দিকে রয়েছে আন্টার্কটিকা, 2 নম্বরে ব্যাঙের ছাতা, 3 নম্বরে প্ল্যাঙ্কটন, 4 নম্বরে অ্যাক্টিভ সেন্সর। সুতরাং ওজন গহ্বরের সাথে কোন জায়গাটা যাচ্ছে বা গৌড়ের সাথে কত নাম্বার যাচ্ছে তোমরা খালি, ধরো সাপোজ ওজন গহ্বরের সাথে যদি আন্টার্কটিকা যায়, আন্টার্কটিকার পাশে 2.4 যেভাবে নাম্বারিংটা করে দেওয়া আছে সেই নাম্বারটা লিখে পাশে ওজন গহ্বর লিখে দেবে। সেক্ষেত্রে তোমাদের খাতায় দাগ টেনে বা কাটাকাটি করে কোনো রকম ম্যাচিং করার দরকার নেই। তাহলে আজকে বিভাগ ক্ষয়ের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। আচ্ছা, এখানে বলে রাখি শুধু ভূগোল না,
তোমরা ইউটিউবে আমাদের সব বিষয়ের সাজেশন পেয়ে যাবে। সেই জন্য তোমাদের ইউটিউবে এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখতে হবে। আর তোমরা তো জানোই সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি, সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ আচার্যর সাথে পড়তে থাকো, জানতে থাকো।